যারে যারে উড়ে যায় পিঞ্জর খুলে দিয়েছি কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যায় যারে উড়ে যায় আমি পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যায় যারে উড়ে যায় পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যায় যারে যারে উড়ে যায় যারে জানির বাবনি দে যারে জানির আকাশে দে সোনার পাখি নোর খাঁচায় ধরে দিয়া কাঁচায় যারে যারে উড়ে যায় যারে উড়ে যায় পিঞ্জর খুলে দিয়েছি কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যায় যারে উড়ে যায় কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে যারে জানি গোবরে যায় যারে জানি আকাশে যায় সোনার পাখি নোর খাঁচায় ধরে কি ঢাকা যায় যারে যারে উড়ে যায় যারে যারে উড়ে যায় পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যায় যারে যারে উড়ে যায় যারে উড়ে যায় যারে উড়ে যায় বল হরি হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল হিংসা বিবাদ হরি বিদ্যে চিতাতে চিতাতে সবেশে এই তো জীবন এত মারামারি এত খুনাখুনি এত কাটাকাটি সকলের অবসান হবে কিন্তু আগুনে আচ্ছা যিনি প্রধানমন্ত্রী তাকে পুড়লে কি তার রংটা সোনার মতো হবে যিনি মুখ্যমন্ত্রী তাহলে কি পোড়ালে কি তার আগুনটা কি সোনার মতো হবে না আমরা আপনারা সাধারণ মানুষ আমাদেরকে পোড়ালে আলাদা রং হবে কালার একটা শ্মশানটা আলাদা নামটা আলাদা ধরিত্রী কিন্তু একটা হিসাবটা বলে দিতে পারলাম যে মরো না কেন আগুনে পুড়লে তার কালার একটাই হবে না আগুনের রং আলাদা হয় বাবা কি হবে একই হবে নাকি বাবা সে রাজা হতে পারে ফকির হতে পারে জজ হতে পারে ব্যারিস্টার হতে পারে সকলের সেখানে কোনো আর জজ ব্যারিস্টার চলবে না কি আপনি জজ হয়তো 2 ঘন্টা আগে পড়া হতে পারে কি বাবা আপনার টাকা আছে আমরা গরিব মানুষ আমাদের যেমন নবদ্বীপে লাইন দিয়ে পড়া হয় নবদ্বীপে চাপাল গোপালের শ্মশানে কিন্তু এটাই নিয়ম আছে যে যদি কোনো ব্যারিস্টার আসে সেও লাইনে থাকতে হবে আর যদি মন্ত্রী আসে তাকেও লাইনে থাকতে হবে এখন আমাদের নবদ্বীপে এই নিয়মটি আছে যা অন্য কোথাও আছে কিনা আমি তা বলতে পারবো না কারণ আমি যেহেতু যাই না জানি না ভাব পেলে গান ছুটি চলে যাই শ্মশানের দিকে কত মানুষ চলে যাচ্ছে আমি কবে যাব
সবাই তো চলে যাচ্ছে, ওরা যাচ্ছে কোথায়? আমি কবে যাব? এই যে চলমান গতি, তখন কত নিজেকে অহংকার করতে হবে। এখন বার্ধক্য যত এসে যাচ্ছে, তখনই ভাবছি এবার পুটলিটা গুছিয়ে দিতে হবে। কারণ কে আর আমার পুটলি গুছাবে বাবা? আগে থেকে পুটলি গুছাই হরি দিন তো গেল, এবার সন্ধ্যা হবে, পার করো আমাকে। তুমি পারের কর্তা, জানাই বার্তা, তাই নাকি তোমাদের। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আমি কষ্ট কখন হয় জানো? যখন নিজের রক্তগুলো কথা শোনে না, তখন বড় কষ্ট হয়, তখন বড় দুঃখ হয় যে এতজন চলে যায় কেন আমি জানি না। আমার ক্যাসেট শুনে শুনে কত বালক গান গায়ক হয়ে গেল গো, আমার ক্যাসেট গুলোকে শুনে শুনে। আর আমাদের ঘরের সন্তান দেখো, ফাঁকা পেলে এদিক ওদিক ঘুরছে, একটু হাত ধর নিয়ে বসে না। কষ্টটা সেই জায়গায়, বাঘের ঘর যদি বাঘ বাচ্চা না হয়, সেটাই বড় দুঃখ আর কষ্ট। দিন যদি এখানেই মরে গেল রে, তাহলে ভগবানের কাছে কেঁদে কেন তোদেরকে পৃথিবীতে এনেছিলাম? আমাকে একটা পুত্র দাও, যেন তোমার সেবায় লাগাতে পারি। দেখবেন একটা মানুষ প্রতিদিন মদ খেতে যায়, তার এটা কিন্তু নেশা, যে এই টাইমে যেতে হবে। তার হাতে পয়সা নেই, থালা বাসন বিক্রি করে ছুটছে কোথায়? মদের থেকে। ঠিক তেমনি আমাকে বড় হতে হবে, আমার কাকু গায়ক, আমি যদি দাঁড়াতেও পারি, এটা আমার কত ভাগ্য। কাকে বোঝাবো বাবা, কাকে বলবো? এখন দিন বড় খারাপ, বড্ড খারাপ। আমি তো স্নেহ দিয়ে বড় দিলে নিজের ভুলে গেছি। আমি সেদিন শান্তি পাবো যেদিন দুটি উঠে হাতে তাই বলে খাঁদবি আসলে। সেদিন আমি মরে গিয়েও আমার আত্মাটা শান্তি পাবে, যেটা আমার বংশে আবার একটা বীজ সৃষ্টি কত মানুষ তুই যেমন টাকা নেওয়ার জন্য বায়না ধরিস, আমিও তো কাছে একটু বায়না ধরি। তুই আমার কাছে আমি তোর কাছে কিছু চাইতে পারবো না, সেটা কি হয় রে? তোকে বলছি না তুই রোজগার করি আমার আজকে যারা তোকে তোর সঙ্গীত দিয়ে দেখা তাদেরকে যে আমিও কৃষ্ণ নাম শিখতে পেরেছি। প্রচেষ্টা নেশা মানুষকে বড় করে, প্রচেষ্টা থাকে নেশা থাকে না, সে কিন্তু বিশ্বে বড় হতে আর একটি কথা সবাইকে হবে, যে ধৈর্য ধরতে পারে সে বহু কিছু লাভ করতে। আমি আমার জীবনটা গুলো দেখে নিলাম, ভক্তের জীবন গান করি,
আর আমি আমার জীবনটাকে নিজে পরখ করি। ক্লাস 5-এ পড়েছিলাম, সেদিন থেকে বাড়ি ছাড়া। বৃন্দাবনে থাকলাম, কত মানুষ মারলো, মেরে আমার এই কানটাকে বরবাদ করে দিল, কানে আর শুনতে পাই না। মাথায় পুঁজ পোকা হয়ে গেল, ডাক্তার বললো ক্যান্সার হয়ে গেছে। বৃন্দাবনে রাধাকুণ্ডের মাটি মারতাম আর পড়ে থাকতাম। কখনো কখনো রাধাকুণ্ডে চান করতাম, কেউ দিলে খেতাম, নাহলে পড়ে থাকতাম। আমার শুধু একটাই লক্ষ্য ছিল, গোবিন্দ যদি আমি বেঁচে থাকি যেন তোমার নাম গাইতে পারি, আর নাহলে আমাকে বাঁচিয়ে তুমি রেখো না। রাধারানী কি ভাই বেঁচে উঠলাম, পাগলা বাবার আশ্রমে 7টা বছর কাটালাম, বাকিটা জীবন কানাই বলাই কাছে নবদ্বীপ। প্রচেষ্টা নিতে হবে, নেশা নিতে হবে মানুষকে যে আমি বড় হবে। কোনো মানুষ মায়ের পেট থেকে শিখে আসে না, এখানেই সৃষ্টি হয়। আজকে আপনার মানুষ, আমিও মানুষ। দামিটি কে? আমি না আপনি? আপনার কি করে না আপনারা আশা করে কিন্তু আমি বলতে পারছি। আপনার যদি কেউ না থাকেন গান গাইতে পারবো? দামি আপনাদের। বলো, নদী দামি না নৌকো দামি? কে দামি? নদী দামি না নৌকো দামি? নদী দামি। বলে কেন? না নদীটা আছে বলে নৌকোটা বেশি আছে। আচ্ছা, মাঝি দামি না নৌকো দামি? এগুলো বাংলার অভিধান দেখবেন কি সুন্দর লেখা আছে। আর যত বুদ্ধ পুরুষের মানুষের বই পড়বেন তত আপনার জীবনটা আরো শুদ্ধ হবে। আচ্ছা বলুন না, আমরা কেউ জানতে পারতাম ডাক্তার এপিজে আব্দুল কালাম কি ছিলেন? বলুন। হ্যাঁ, একটা ছোট্ট চা ফেরিওয়ালা ছিল, চা ফেরিওয়ালা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো বলছি বলে? এগুলো জীবন তত্ত্ব, এগুলো শুনতে হয়, আর এগুলো শুনলে আপনাদের জীবনটা লাভ হয়। আর যদি বলেন না আমি পুরোটাই নিয়ে চলে যাই, কীর্তনের বাসনে একটু একটু করে বলতে হয়। যদি আপনার না শোনা করে আমি বলবো। তো একদিন আব্দুল 9টি ভাই, বাবা মারা গেছে, মা ভিক্ষা করে ছেলেদেরকে মানুষ করছে। আব্দুলের ছোট থেকেই নেশা ছিল যে আমি একদিন খুব বড় হব। তো আব্দুল চা ফেরি করতো, খবর কাগজ ফেরি করতো, মানুষের বাড়িতে দুধ দিত। একদিন স্কুলে দেরি হয়ে গেলে মাস্টার মারলো, আর কাল থেকে স্কুলে আসবি না, হাট যাই আসবি। क्यों इतना देरी किया? कहते कहते अब्दुल बोलते साहब जी मेरा तो पिताजी नहीं है, 2 साल आगे से गुजर गए, लेकिन हाँ मेरा 9 भाई है। हम लोग बोलेंगे 9 भाई, हमारा 8 भाई है छोटी बड़ा करके, लेकिन मैं तो गरीब हूँ, मैं बड़ी छोटी हूँ, इसलिए मेरा माँ भिक्षा करके मेरे को मानुष कर रहे हैं। मेरे का मम्मी को हाथ में थोड़ा रुपया देने के लिए हम स्कूल का आग में थोड़ी पानी भी बिक्री कर रहे हैं, थोड़ी खीर बिक्री कर रहे हैं, थोड़ी खबर कागज बिक्री कर रहे हैं, इसलिए हमको थोड़ी लेट हो गई। मास्टर मशाई हाथ থেকে ছড়িটা পড়ে গেল। মাস্টার মশাই দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসলো আর আব্দুলকে জড়িয়ে ধরে বলছে, তুই তো আমাকে আগে বলতে পারতিস, তোকে এতগুলো করে মারলাম, কি খেয়েছিস রে? বাবা, মা ভিক্ষায় চলে গেছে, বাড়িতে কিচ্ছু নেই, জল খেয়ে এসেছি। কেঁদে উঠলেন মাস্টার মশাই। সবার শেষে তুই আসবি, আমি তোর জন্য সময় দিয়ে, স্কুল তো 3টে হয়, আমি তোর জন্য 6টায় ছুটি করব। ডাক্তার এপিজে আব্দুল কালাম সবাই এতটুকু নষ্ট করতেন না, সবার মূল্য দেওয়ার চেষ্টা করতেন। পড়াশোনা করতে করতে ডক্টর পাস করলেন। ডক্টরি পাস করার পরে ভারতের বুকে রাষ্ট্রপতি হলেন। কত বড় স্বীকৃতি দেখো! রাষ্ট্রপতি হতে গিয়ে অনেক টাকা পেয়েছিলেন তিনি।
তার অর্ধেক টাকা দিলেন ভাইদের আর মায়ের সেবায়, আর অর্ধেক টাকা দিয়ে একটা এমন বস্তু বানিয়ে দিয়ে গেছে ভারতে, যেটা আমেরিকা পর্যন্ত রোলারটা আমাদের প্রধানমন্ত্রীকে এবং ভারতবর্ষকে ভয় পায়। যে বস্তুটা অন্য কোনো দেশে আছে বলে জানা নাই। সেই ডক্টর আব্দুল কালাম তার জীবনে কত কিছু করে গেল। রিসার্চ করে দেখা গেছে তার অ্যাকাউন্টে ছিল 360 টাকা 74 পয়সা। একটা রাষ্ট্রপতির অ্যাকাউন্টে ছিল 360 টাকা 74 পয়সা। এই টাকাটাও বলে গেল যেন ভারত মায়ের সেবায় লাগে। একটা পারমাণবিক বোমা দিয়ে গেল ভারতবর্ষকে রক্ষা করার জন্য। তারা সে তো হিন্দু ছিল না, মুসলিম ছিল, তারা সে তো કોઈ যুদ্ধ করে না। কিন্তু ওনার মৃত্যুতে আমি ছিলাম। আমি কত নিজেকে ধন্য। আমি গিয়েছিলাম সুপ্রিম কোর্টে জজ সাহেবের বাড়িতে গান গাইতে মেঘালয়তে। আর তখনই তিনি ওই মেঘালয়তে লেকচার দিতে গিয়ে আর্মি কলেজে তিনি দেহকে অবসান করেছিলেন। তো জজ সাহেব যাচ্ছে, আমি বলছি দাদা আপনি কোথায় যাবেন? বলছে আজকে আব্দুল কালাম দেহ রেখেছে, আমি যাবো। দাদা আমি একটু যাবো। ওনার গাড়িতে আমি গিয়েছিলাম আর দর্শন করেছিলাম। আহা, কাছে তো যেতে দেয় না, দূরে থেকে দর্শন করলাম, প্রণাম জানালাম। মৃত্যুর পরে তার বুকের পকেট থেকে পাওয়া গিয়েছিল শ্রীমদ ভাগবত গীতা। এবং সাত্বিক মানুষ ছিলেন, মাংস তো দূরের কথা, মাছও খেতেন না। সাত্বিক, একবার করে খেতেন। ডক্টর এপিজে আব্দুল কালাম, ওর বইটা পড়বেন, ওনার বই জীবন কাহিনী বই আসে। আমাদের এই দেশে এই মেদিনীপুরে একটা ছেলে ছিল যার নাম রসিকানন্দ রায়। তিনি সপ্তাহে একবার করে অন্ন পেতেন, এক মুষ্টি। যিনি বাঘের কানে কৃষ্ণ মন্ত্র দিয়ে বাঘকে দীক্ষা দিয়েছিল। এগুলো অটুট কাহিনী। আপনাদের বাড়ির কাছে তো একটা মানুষ ছিল তমলুক শহরে, তমলুক চেনেন তো? আপনাদের থানা তমলুক তো? এই তমলুকে একটা মানুষ ছিল যার জীবন্ত সমাধি নিয়েছিল, যাকে দেখার জন্য ছুটে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। এগুলো আছে একটা মন্দির আজ শিক্ষিত সমাজ মাকে মৎস্য দিয়ে খেতে দেয়। আচ্ছা, মা তো ভবতারিণী দেবী দুর্গা প্রবন্ধ প্রসাদ হরে গৌরী পরম বৈষ্ণবী, তাহলে বৈষ্ণবীও মাছ খায়। সিদ্ধান্ত সাধু সাবধান, সাধুকে সাবধান হতে বলছে, অসাধুকে বলেনি। আপনাদের শাস্ত্রকে সাবধান হতে বলবে না, বলছে আমাদেরকে। বলে কেন? না ওনারা কিছু জানে না বলে তোমাদের ওটা কীর্তনে টাকা দিয়ে আনে কিছু শুনবে বলে। তাহলে তোমরা ওকে ভুল বলিয়ে দিও না, সঠিক সিদ্ধান্ত বলে দিয়ে যাও। যেটা জানো সেটা বলো, যেটা জানো না সেটা বলবে। তাই গোরা কুমার দেখতে দেখতে মায়ের আত্মসাধ্য সমাপ্ত করে মাটির ভাড় বানায় আর কৃষ্ণ নাম করে মাটির ভাড় নিয়ে যায় বাজারে। আর মুখে হরি গুণগান একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। ভুলবে তো, সারা শাশুড়ির সঙ্গে প্রেম করলে মন কি এখানে আছে? ভালো না এইভাবে গান গাইতে নাম জপিলে দিনে রাতে
রাধে ভালো ভালো খুব ভালো। হাসি দেখো। এই তোমার মা কি লজ্জার ঘাটে চান করেন? না তোমার মা কোথায় ঘাটে চান করে? লজ্জা ঘৃণা ভয় এই দিন থাকলে কৃষ্ণ ভজন কবু নাহি হয়। রাগ করবে না, একটা কথা বলবো। বলো। তোমার মা লজ্জার ঘাটে চান করেনি, কুম্ভের ঘাটে চান করেছে। কুম্ভ ঘাটে চান করে আর তোমাকে এখানে ফেলে দিই। কে রে? ও আমার বড় ভাই। আরে বাবা কি আছে দেখো, বলছে নাম জপিলের দিনটাতে শাশুড়িকে ধরি না। এইসব ভদ্রলোক শাশুড়ির সঙ্গে প্রেম করে, আর আপনারা টাকা দিয়ে কীর্তন এগিয়ে আনেন। চরিত্র দেখো। সত্য কথা বাবা, ভক্তিমতী মায়েরা আপনারাও শুনে রাখুন, প্রেম যাত্রার সঙ্গে করতে নাই। শোনা বাবা তোমায়ও বলি, আজ থেকে তুমি নিত্য নিত্য শাশুড়ির সঙ্গে প্রেম করো। হ্যাঁ বলে দাও বাবা। মানে ইনার কথাটা হচ্ছে একদম দারুণ টাটকা খবর। খবরটির নাম জবর খবর, আজকের বিশেষ বিশেষ খবর শুনে রাখুন। একটা জেলে শোল মাছটাকে ধরবে বলে চিন্তা করেছে, কিন্তু কাছে পুকুর যা বাড়ি তার, এখন শোল মাছের উপরে জাল তাহলে কিন্তু জাল সব যাবে না, খাচ্ছে আর শোল মাছকে ধরার চেষ্টা করছে। শোল বলে বন্ধু চতুর্দিকে পালা, যদি জাল ফেলাবি তাহলে মরবি, ধরাও পড়বি জালও পাবি, তুই এখান থেকে পালা, নিচে আছে পালা। কি বললেন? শোল মাছ জেলেকে বলছে তুই এখান থেকে পালা, জাল যদি ফেলবি মালিক তোকে ধরবে, জাল তোর থাকবে, এখান থেকে পালা, আর নিচেও আছে। জাল পালার উপরে পড়লে শোল ধরা যাবে কি? শোল তো পালা, আর জাল তো ধরা পড়বে, তুই মার খাবি, জরিমানা দিবি, পালা। ধীবর বলে বন্ধু তোর চেয়ে আমি বড় চালাক। শোল মাছ ধীবরকে বলছে তোর চেয়ে আমি চালাক না কি, দাঁড়া একটু করে মজা দেখাচ্ছি। এই বলে একটা ছিপের কাঁটাই এনে একটা জিয়ন্ত মুনি মাছের শিরে করে গেঁথে দিয়েছে, দিয়ে এক টাকা বড়শি দিয়ে পালিয়ে গেছে। এখন চটচট করে সরে বস, সরে বস, সরে বস, আরে সর। পুঁটি মাছ চটচট করে ঘুরছে, দেখবেন পুঁটি মাছ চটচট করে ঘুরছে, আর আমার শোল মাছকে বলছে কি বন্ধু কেমন আছে? শোল মাছটাকে তখন পুঁটি মাছ বলছে বন্ধুরে আমাকে মারিয়াছে গেছে নিজের ঘর, তুই যদি বাঁচবি এখান থেকে ছড়। শোল মাছ বলে কতদিন পরে তোকে পেয়েছি। শোল মাছকে বলে দিল আমাকে মারিয়া গেছে সে ঘর, তুই যদি বাঁচবি এখান থেকে সব, আর যদি মরবি আমাকে ধর। শোল মাছ বলে মরার সময় অনেকে অনেক কথা বলে, একবার টুক করে ধরে খাই। এইবারে শোল মাছ কি করেছে, পুঁটি মাছকে ধরে নিয়েছে, আর ধরার পরে খুব আরাম করার পরে বাড়ি যাচ্ছে, আর যেই বাড়ি যাবে বলেছে কথা তো বলাই যেতে। ব্যাপারটা বুঝতে পারলেন? মিনার গল্পটা হচ্ছে আমি তো শাশুড়ির সঙ্গে প্রেম করে মরছি, তুই একবার না হয় আমার সঙ্গে মর। কিন্তু না, ভাবের বৈলক্ষণ ঘটল, ভাবটা ঠিক হলো না তো। প্রেম করতে হলে যার তার সঙ্গে নয়, শাশুড়ির সঙ্গে করতে হবে। কেন? এই দেহ মন্দিরে শ্বাস প্রশ্বাস রয়েছে বলে তুমি ভগবানের নাম গাইছো, ভগবানের ভজন করতে পারবে, কে আছে বলে? শ্বাস প্রশ্বাস আছে বলে। আচ্ছা, এই দেহ মন্দির থেকে যদি শ্বাস প্রশ্বাস চলে যায়, কি থাকবে? কেউ আদর করবে, ভালোবাসবে, আমায় কেউ ডাকবে, কেউ। অতএব সে যাতে না অসময় ছেড়ে চলে যায়, তার সঙ্গে যদি সময় থেকে প্রেম করে রাখো, ভালোবাসা কোনদিন পালিয়ে যাবে না। ছোট্ট করে একটা গল্প বলবো, 2 মিনিটের গল্প। এক বন্ধু, মধুসূদন বাবু তার নাম, সে মৃত্যুর ভয়ে বন্ধুত্ব করেছিল যমদূতের সঙ্গে। যমদূতের সঙ্গে বন্ধুত্ব করলো। বন্ধু, তুমি যখন এই বিশ্বভূমি থেকে আমাকে নিয়ে যাবে, না যাওয়ার পূর্বে আমাকে তখন জানাবে, আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সব কিছু পরিপূর্ণ
পূর্ণ করে তোমার সঙ্গে যাব। এখন মধুসূদন বাবুর বাল্য বয়স চলে গেল, যৌবন এমনকি বৃদ্ধদশা প্রাপ্ত হলো, অন্ধকার ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। এমন সময় জমের দুধ এসে লৌহ শৃঙ্খলে বন্ধন করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আরে বন্ধু, এ কি করছো? তোমার সঙ্গে বন্ধুত্ব করলাম, তুমি আমাকে সময় থেকে জানাবে, জানালে যাওয়া পাওয়া সব আকাঙ্ক্ষা করিয়ে তোমার হয়ে যাবো, কিন্তু তুমি আমার সময়। ও, বুঝতে পারলে না বন্ধু? আমি তোমাকে একবার জানাইনি, অনেকবার জানিয়েছি। যখন তোমার প্রথমে কেসগুলো পেকে গেল, প্রথমবারে তোমায় জানানো হলো, দ্বিতীয়বার যখন তোমার দন্ত নড়ে গেল, দ্বিতীয়বারে জানানো হয়ে গেল, আর তৃতীয়বার ভালো করে দেখতে পাচ্ছ না, নয়নের দৃশ্যটা কমে যাচ্ছে, তৃতীয়বার জানালাম। এইভাবে কতবার জানিয়েছি বন্ধু, আর তোমার সময় নেই। এবার তুমি চলো। দত্তক বাবা, ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে বলি, আমাদেরকেও জমের দুধ জানাচ্ছে বারে বারে, কিন্তু আমরা জানতে পারি না, বুঝতে পারি না, শুনতে পাই না। পাবে কি করে? সদ্গুরুর কাছে এখন আমাদের যাওয়া হয় নাই, যার জন্য এখনো আমাদের জানা হলো না, অজানা বিষয়গুলো জানা হলো না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে, ওরে দিন থাকিতে দিনের সাধন ওরে কেন করলে না রে মন, ওরে কেন করলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মনের জামার, সময় গেলে সাধন হবে না। তাই সময় সাধনা করতে বলছে, অসময় সাধনা করলে কিছু লাভ হবে না। বাল্যকালে হরি ভজলে হরি পাওয়া যায়, আর যৌবনে হরি ভজলে আসে বা না আসে হায়। আর যারা বৃদ্ধকালে হরি ভজে, আমাদের নবদ্বীপে 60 টাকা করে ধরে 150 টাকা হবে না। পোকা বেগুনের আবার খেলে গাছ উল্টাবে। অভিশাপ তো শাশুড়ি করবে, তো শ্বশুর বিধবা হবে। এখন যারা বাবাজি হচ্ছে, দেখবেন জুতো পরা আছে, হরিনাম চলছে, ফুলকপি আর পটল জিজ্ঞাসা করছে বাজারে গিয়ে, ভগবান কোথায় আছে, ঝোলাই না পটল? ফাটিয়ে নিয়ে যাও ভালো করে, বাবাজি হয়ে গেছিস না, তোমার হাতে জল খাবো না। ভেদ দেখাবি, কলঙ্ক মিটাবি না। হ্যাঁ, আরে কত এলো কত গেল, নারী ছাড়া তোর জন্ম কোথায় ছিল? এত শুদ্ধ যদি তোর দেহ, তাহলে তোর দেহটা মাংস দিয়ে করা কেন রে? বেশি খণ্ড দেখবি না, তোর খণ্ড মিলবে। সাধু হয়ে থাক, সাধু। মাধবেন্দ্রপুরী মহাপ্রভুকে বলেছিল, এখন আমার দেহটাই নিরামিষ হলো। বলে কি করে? না, দেহটাই তো মাংস দিয়ে করা। প্রভু, তারাই দেহকে শুদ্ধ করতে পেরেছে যারা তোমাকে খাওয়াতে পেরেছে। বলতো, কোথাও দেখাতে পারবে? আমরা ব্রাহ্মণ বৈষ্ণব সবাই গর্ব করে বলি, তোমরা নিচু জাতি, তোমরা ভগবানকে খাওয়াতে পারো না। কোথায় ব্রাহ্মণ বৈষ্ণব ভগবানকে খাইয়েছে দেখাতে পারবে? কিন্তু নিচু জাতি ভগবানকে খাইয়েছে, তার প্রমাণ আছে।
দেখো ভাগবতে লেখা আছে বসু শবর, সে কি ব্রাহ্মণ ছিল? বসু শবর, হ্যাঁ, সবার ঘরের ছেলে, কত নিচু জাতি, শুধু খাওয়াইনি উচিষ্ট দিয়েছিল, আর তার উচিষ্ট নীলমাধব সাদরে গ্রহণ করেছে। বলতো সবরই मेरा नाम आएगा, मेरा बेटा आएगा। যার উচিষ্ট ভগবান পুরুষোত্তম রামচন্দ্র খেয়েছিল। অতএব বেশি ভণ্ড করলে কখনো গোবিন্দ মিলে না। আজকে ভাবছেন যে প্রহ্লাদ বাবু এসছে, প্রহ্লাদ বড় কীর্তনিয়া, যারা নাম ধরে রেখেছে তারা ছোট কীর্তনী না। কীর্তনিয়া তো ওরাই, ওরা অম্বিকা কালনা থেকে এসছে, গৌরীদাস সম্প্রদায়, চারি সম্প্রদায়। আপনার তাকে পত্র দিয়েছেন হাতে, আমাকে পত্র দিয়েছেন, আমাকে শুধু টাকার জন্য এগ্রিমেন্ট করেছে, বলছি বলে মাইন্ড দেবেন, কিন্তু ওনাদেরকে পত্র মানে পান আর সুপারি দিয়ে বরণ করেছে যে তুমি গৌরীদাস। এ করেছিল জানেন, মহাপ্রভু অদ্বৈতের বাড়িতে গৌরীদাসকে বরণ করেছে, আর মহাপ্রভু নিজে হাতে পত্র লিখেছিল। প্রথমে দিবেন পত্র গোপালেরই গণে, গোপালেরই গণে, তারপরে দিও পত্র মহান্তের গণে, মহান্তের গণে, তারপরে দিও পত্র আমার প্রভু গৌরীদাসে, প্রভু গৌরীদাসে। ওরে পাইয়া প্রভুর পত্র মনের উল্লাসে, মনের পাইয়া